স্বাগত আকবর খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রিরোলিং স্টিল মিল নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অটো রিরোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাসাদুল আলম এবং সালাম স্টিল কনকাস্ট রিরোলিং মিলের ব্যবস্থা পরিচালক রেজাউল করিম। জনাব করিম এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলম, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে শুরুতেই আপনি বলছিলেন যে আমিও জানতে চাচ্ছিলাম যে আপনারা বলছিলেন যে এই সেক্টরটা রিরোলিং মিলগুলো সংকটে রয়েছে। একটি সংকট আপনি বললেন যে যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, ক্যাপাসিটি তার ডিমান্ডের অনেক বেশি, প্রায় ডাবল। এটা ডেফিনেটলি একটা বড় সংকট। এর বাইরে আসলে আর কি কি সংকট আছে যেটা আপনারা দেখছেন? আরও একটা খুব বড় সংকট আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভ্যাট আইন যেটা নতুন করে পাশ হয়েছে, এই ভ্যাট আইনে 15% যদি ভ্যাট বসে যায় তাহলে রডের উপরে 15% প্রাইস কস্ট বেড়ে যাবে। এটা সরাসরি ভোক্তার উপরে যাবে। এটা আমাদের দেশের ডিমান্ডের 70%ই আমাদের গভর্নমেন্ট ইউজার, কিন্তু মানে এডিবি বাস্তবায়ন সরকার অবকাঠামো উন্নয়নে যেই ব্যয়টা করে এটা কিন্তু সরকার নিজে করে, কিন্তু সেইখানেও কিন্তু এই কস্টটা বেড়ে যাবে এবং আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলে আমরা আশা করি। এখন যেই ভ্যাট আছে আমাদের ট্যারিফ সিস্টেমে, এটা নামমাত্র। তার কারণ এই জিনিসটা এমন একটা জিনিস, দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বলেন আপনি, প্রাথমিক পর্যায়ে ডেভেলপমেন্ট করতে গেলে, অবকাঠামো উন্নয়ন করতে গেলে রড লাগবেই, সিমেন্ট লাগবেই, ইটা পাথর লাগবেই। এটাকে সবসময় সাশ্রয়ী করে রাখার জন্যই এই আইনি সুযোগগুলি দেওয়া হয়, যেই কারণে আমাদের ডিউটি কম থাকে, ট্যাক্স কম থাকে, ভ্যাট কম থাকে এবং বিগত দিনেও কম ছিল, কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু বেড়েছে। গভর্নমেন্টকেও তো রেভিনিউ কালেকশন করতে হবে। গভর্নমেন্ট রেভিনিউ কাজ করবে, মানে একটা ইন্ডাস্ট্রি যদি তৈরি করে সেখানে রড ব্যবহার করে কয় টাকা রেভিনিউ পাবে ওই ইন্ডাস্ট্রি, বলেন যে তাদের ক্ষেত্রে ভ্যাটটা না দেওয়াটা বেশ ভালো। সেই ইন্ডাস্ট্রিটা, এটা মৌলিক কাঁচামাল। আমাদের জন্য রডটা হলো ফিনিশ গুড, কিন্তু যিনি একজন ফ্যাক্টরি তৈরি করবেন, একজন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন, যিনি স্কুল কলেজ তৈরি করবেন, মেডিকেল তৈরি করবেন, ওনার জন্য কিন্তু এটা র মেটেরিয়াল। তো এই র মেটেরিয়ালকে আপনি সাশ্রয়ী মূল্যে না দিলে তো এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি প্রসারিত হবে না। একটা আপনি টেক্সটাইল মিল করবেন, সেখানে এই রডটা ব্যবহার করবে। তো এটাকে যদি সেই সুবিধাগুলি না দেন, আপনি সহজভাবে যদি বিদ্যুৎ তাকে না দেন, গ্যাস না দেন, যেই কারণে আমাদের দেশের এখন বিনিয়োগ হচ্ছে না, হ্যাঁ, এইগুলি একটা বড় সমস্যা। তো এই জন্য আমরা আমাদের রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, যাতে এই বিবেচনায় নিয়ে, বিশেষ বিবেচনায়, ট্যারিফের আওতায় যেভাবে আমরা আছি এইভাবেই রাখা হোক, অথবা বিশেষ বিবেচনায় এটার জন্য আলাদা ভ্যাটের ট্যারিফ নির্ধারণ করে এই পরিস্থিতিকে মোকাবেলা করা হোক। আরেকটা বিশেষ যেটা আমরা হুমকি আগামীতে দেখতে পাচ্ছি, গ্যাসের দাম বেশ বাড়ানো হবে, কিন্তু গ্যাস সবার জন্য বাড়বে এবং বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে তাদের জন্য বাড়বে। তো এই পাওয়ার প্ল্যান্টে বাড়তে গেলে আপনি গ্যাস দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে বেশ ব্যয়বহুল জিনিস, এবং এই ব্যয়বহুল কস্টার পরে এটা কিন্তু 6 বছর 8 বছর পরে ওইটা স্ক্র্যাপ হয়ে যায় ওই জেনারেটরটা। তো এই গ্যাসটার দাম যদি ওইভাবে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটাও একটা, বিদ্যুতের দাম বেড়ে যাবে, সমস্ত জিনিসের উপর এটার কস্ট বেড়ে যাবে। এখন ওই রান্নাঘরের চুলার সাথে যদি সবকিছু মিলানো হয়, এটা আমি মনে করি ঠিক হবে না। আর ইচ্ছা করলেও আপনি পাওয়ার প্ল্যান্ট সব জায়গায় করতে পারবেন না, সরকারের সেই সুযোগও নাই করার। আজকে যেই লোকটা সিলেটে এখন গ্যাস আছে, সেখানে অ্যাভেলেবেল দিতে পারছে, সেখানে যদি বিনিয়োগ করতে যায় একজন, ওই গ্যাসটার জন্যই যাবে, সস্তা গ্যাসের জন্য। সেখানে যদি গ্যাসের দামটা আপনি বাড়িয়ে দেন তাহলে তো আর সেখানে যাবে না। ধন্যবাদ। এখনো গ্যাস আছে, সেটা বিনিয়োগ করতে পারতেছেন, আপনি কাজে লাগাতে পারতেছেন। জনাব রেজাউল করিম, আপনি এই সংকট কিভাবে দেখছেন? আসলে উত্তর যদি আমরা চাই, কোন দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত? একটা হচ্ছে যে আমরা বললাম যে ডোমেস্টিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন করছেন, উনি বলছিলেন গ্যাস সংকটের কথা, ভ্যাটের কথা। এর বাইরে আর আপনি কি সমস্যা দেখছেন? এর বাইরে যে কথাগুলো আমার ভাই মাসুদুল ভাই বললেন, যে কথাগুলো, এগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত কথা। আরও আমাদের যে সমস্যাগুলো আছে, যেটা আরেকটা মেইন জিনিস, সেটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট। এটা খুব মানে এফেক্টিভ একটা সাইট। এটা আমাদের যেভাবে আছে সেইভাবে অ্যাকচুয়ালি একটা শিল্প প্রতিষ্ঠান একটা লোন নিয়ে যে প্রতিষ্ঠানটা দাঁড় করায়, যেভাবে ইন্টারেস্টটা বর্তমানে চলছে, এটা আপনি উন্নত বিশ্বের মধ্যে যদি তাকান, বিভিন্ন দেশে থাকেন, বাংলাদেশে যে যারা ব্যবসা করছেন তারা কিন্তু একই রকম ইন্টারেস্ট রেট দিয়ে আগাচ্ছে। হ্যাঁ, একই রকম ইন্টারেস্ট রেট আগাচ্ছে বলেই তো প্রতিটা
বিজনেসের অবস্থা কি আচ্ছা, পর্যায়ে চলে যাচ্ছে। ওভারঅল আপনি বলছেন যে এটা বাংলাদেশের অবশ্যই ব্যবসার কমানো জন্য উচিত। অবশ্যই হ্যাঁ, আপনি এটা সেটা সবাই জাপানে অবশ্যই দেখেন 0 পয়েন্ট কত পার্সেন্ট জানো, এবং কোথাও 4%, 5%, 6%। একমত আপনার সাথে। এটা যদি করে এটা একটা বিশাল দিক, কারণ একটা বিজনেসের মেন ভলিউম ব্যাংকের সাথে জড়িত থাকে। তো সেই জায়গায় কিন্তু আমাদের পার টনে দেখা যায় কোনো যার প্রতিষ্ঠান যত বড়, টনে 2,000, 3,000, 4,000, 5,000 পর্যন্ত গিয়ে গুনতে হয়। তো এগুলো কিন্তু ভোক্তার উপরে এসে গিয়ে পড়ে, অ্যাজ এ রেজাল্ট সব কস্টিং এর সাথে এসে অ্যাড হয়। তো শিল্প এখানে আবাসন খাতের এই রডের এই যদি একটা পর্যায়ে রাখতে হয়, বা এটা যদি চিন্তা করে যে না এটা আরো এমন পর্যায়ে রাখা উচিত। বর্তমানে রডের যে ডিমান্ড বা কেন, একটু আগে যে প্রশ্ন কেন কম, এটা তো তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষ কিনতে পারতেছে না, একটা লেভেল পর্যন্ত মানুষ কিনতে। অ্যাবসলিউটলি রাইট। এখন এটা যদি সাধারণ মানুষের মধ্যে আনতে হয়, তাহলে এটা এমন এক পর্যায়ে থাকতে হবে যাতে সবাই ক্রয় সীমার মধ্যে থাকে। এই জায়গাগুলো যদি দেখে, বাইরে যে জায়গাগুলি বললেন ওই জায়গাগুলো যদি সরকার নজর দেয়। পাশাপাশি আপনি বলেন যে ট্যাক্সের কিছুক্ষণ আগে একটা কথা বলেন যে তাহলে কি হবে, আপনি কিছু কিছু সেক্টর আছে যেগুলো স্যার আপনি উন্নয়ন কল্পনাই করতে পারবেন না। আচ্ছা, আজকে মালয়েশিয়ার অবস্থা দেখেন কোথায় চলে গেছে। মালয়েশিয়ায় এই স্টিল সেক্টরের উপরে এর উপর কোনো প্রকার ডিউটি নেই, ট্যাক্স নেই। এরা এটাকে স্বর্ণের সাথে তুলনা করে যে আমার দেশে যত মাল ঢুকবে স্টিল সেক্টরে এর কোনো ট্যাক্স দিতে হবে না, সব ঢুকাও, কিন্তু যখনই বের হবে তখনই ট্যাক্স। আচ্ছা, এই যে অবস্থা, তার আজকে কোথায় চলে গেছে। অতএব সেই আলোকেই ভাবতে হবে যে আমরা যদি সে পর্যায়ে নিয়ে আমাদের যে বাধাগুলো, এগুলো একটার পর একটা সরকারকে দেখতে হবে। যদি দেখে এই শিল্পের সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে, কারণ বাংলাদেশ এখনো অনুন্নত, প্রচুর এখানে স্টিলের উন্নয়ন বাকি রয়ে গেছে। এগুলো করতে হলে অবশ্যই সরকারকে এর প্রতি মনোযোগী হতে হবে, গ্যাস বিদ্যুতের দিক তাকাতে হবে। এগুলো এখন যদি ধন্যবাদ 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 জনাব করিম আপনার কাছে। জি। জনাব আলম, আপনাকে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা বলছি সেলফ সাফিসিয়েন্ট, আমরা বাংলাদেশের রড তৈরিতে কাঁচামাল, মূল যে কাঁচামাল সেটা তো আমরা তৈরি করি না। আমাদের একটা বিশাল কাঁচামাল আছে। আমরা 15 কোটি মানুষের দেশ, আমাদের এই দেশের 15 কোটি মানুষের একটা লৌহ বর্জ্য হয়। হ্যাঁ, এই বর্জ্যটাই আমাদের কাঁচামাল। এই বর্জ্যর কালেকশন করতে আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন প্রতিটা গ্রামে না হলেও 10টা থেকে 15টা ফেরিওয়ালা আছে, আচ্ছা। যারা বিভিন্ন উপায়ে কটকটি বলে, আমাদের দেশে হাওয়াই মিঠাই বলে, এই স্ক্র্যাপ, এগুলি এই দিয়ে ধরনের স্ক্র্যাপ সংগ্রহ আমাদের করে। টোটাল চাহিদার কতখানি সাপ্লাই দেয়? নিয়ার অ্যাবাউট 30%। বাকি 70% আমরা কিভাবে? বাকি 70% আমাদের শিপ ব্রেকিং থেকে Ship breaking আসে, আমরা থেকে বাইরের থেকে স্ক্র্যাপ ইম্পোর্ট করি। আচ্ছা, এইগুলি করে আমরা করি। কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার। এখানে কিন্তু প্রায় 10 কোটির মতো, 10 লক্ষ প্রায় ফেরিওয়ালাই আছে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা যদি আমাদের এই স্টিল মিলগুলি না রিসাইকেলিং করতো, তাহলে আমাদের ফার্টাইল ল্যান্ড নষ্ট হয়ে যেত এই লৌহ বর্জ্য দ্বারা। আচ্ছা, তো এইটা আমাদের একটা বিরাট নিজস্ব সোর্স, আর বাকিটা আমরা বাইরের থেকে নিয়ে আসি। আমাদের এখানে সস্তা এখনো ম্যান পাওয়ার আছে, শ্রমের সস্তা। আমাদের নিজস্ব গ্যাস আছে। তো আমরা বলতে পারি এই কারণে এই ইন্ডাস্ট্রি আসলে বাংলাদেশে আরো এগিয়ে যেতে পারবে। জনাব শেখ মাসুদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রেজাউল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। আপনাকে এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।